ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর দেখো 76। এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে কি বলছে, সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। তো প্রথমেই আমরা 1 নম্বর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো কি বলছে দেখো ভালো করে। বলছে দুটি সংখ্যার গুণফল 1035, ঠিক আছে, 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তো দেখো আমরা প্রথমে অঙ্কটি শুরু করব এইভাবে। 1 নম্বর দাগের অঙ্ক, এখানে যেটি বলা আছে সেই অনুযায়ী কিন্তু অঙ্কটা আমরা লিখব, ঠিক আছে। তাহলে কি লিখব? দুটি সংখ্যার গুণফল। পরে আমি বুঝিয়ে দিচ্ছি, আগে বিষয়টা দেখে নাও। দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল কত বলো? 1035, ঠিক আছে। একটি সংখ্যা কত? এখন লিখব একটি সংখ্যা সমান কত বলো? বলেছে 23। তাহলে অপর সংখ্যা কত হবে জানো? অতএব অপর সংখ্যা, দেখো অপর সংখ্যা কত হবে তোমরা আগে বিষয়টা বুঝে নাও। আমি দেখো ডান দিকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে ধরো 3 গুণ 2। 3 গুণ 2 করলে কত হবে বলো তো? খুব সহজেই তোমরা বলতে পারবে 3 দুগুণে কত হয়? 6 হয়, তাই না? তো এখানে তাহলে ধরো এই যে গুণফল, দুটি সংখ্যার গুণফল, এখানে দুটি সংখ্যা কত? একটা 3 আর একটা 2। তাহলে গুণফল কত পেয়েছি? 6, তাই না? এখানে যেমন গুণফল 1035, ঠিক এখানে তেমনি গুণফল হচ্ছে 6। এবারে বলছে একটি সংখ্যা 23। এখানে ঠিক এখানে ধরো একটি সংখ্যা বলা আছে 3, ঠিক আছে। গুণফল কত? 6, আর একটি সংখ্যা বলা আছে 3। অপর সংখ্যা কত? 2। আমরা খুব সহজেই বলতে পারবো অপর সংখ্যা হচ্ছে কত? 2। যেহেতু ছোট সংখ্যা বলে খুব সহজেই বলতে পারবো, কারণ 3 দুগুণে 6। কিন্তু এই 2টা পেলাম কি করে বলো তো? এই 2টা পেলাম কিভাবে? দুটি সংখ্যার গুণফল 6 বলা আছে, একটি সংখ্যা বলা আছে 3, অপর সংখ্যা কত হবে? আমরা খুব ছোট সংখ্যা বলে বলতে পারছি 2। কিন্তু এই 2টা পেলাম কি করে? দেখো 2টা পেলাম, এই যে গুণফলটা আছে না, দেখো গুণফল এখানে কত আছে? গুণফল আছে 6, তাকে একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিই, একটি সংখ্যা কত? তাকে ভাগ করছি কত দিয়ে? দুটি সংখ্যার গুণফলকে ভাগ করছি একটি সংখ্যা দিয়ে, একটি সংখ্যা দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে গুণফল কত? এখানে গুণফল 6, তাকে ভাগ যদি আমরা একটি সংখ্যা বলে দিয়েছে 3, তাহলে দেখো 6কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 2 পাবো, তাই না? দেখো অপর সংখ্যা পেয়ে যাচ্ছি। আমি এই যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এ থেকে তোমরা কি বুঝতে পারলে? যে গুণফলকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু অপর সংখ্যা পাওয়া যায়, তাই তো? তাহলে দেখো গুণফল এখানে কত? গুণফল হচ্ছে 1035, তাকে ভাগ করব কত দিয়ে? একটি সংখ্যা 23 দিয়ে, তাই তো? তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। তো ভাগটা কিন্তু অবশ্যই অঙ্কের বিষয়, তোমরা কিন্তু এই ভাগটাকে রাফেও করার দরকার নেই, মূল অঙ্কের সঙ্গেই করবে, ঠিক আছে। তাহলে 23 দিয়ে আমরা ভাগ করব 1035কে। তো দেখো তোমরা ভাগ নিশ্চয়ই জানো। প্রথমেই দেখো আমরা ভাগ করছি 23 দিয়ে, তাহলে আমাদের এখানেও 2 ঘর দেখতে হবে। এখানে 23 যেহেতু 2 ঘর, এখানেও 2 ঘর দেখতে পাচ্ছি। 10 আছে, 10 তো 23-এর থেকে ছোট, তাহলে 2 ঘর নিলে হবে না, 3 ঘর নিতে হবে। 3 ঘর নিলে কত হচ্ছে বলো তো? 103। তাহলে 103কে আমরা 23 দিয়ে ভাগ করব, তাহলে কত দিয়ে যাবে বলো তো? কিভাবে আমরা বুঝবো? দেখো এখানে 23-এর প্রথমে কি অঙ্ক আছে? 2 আছে, 2 এর নামটা পড়ো। আর এখানে যে 10 আছে না, জোড়া সংখ্যা 10 কত? 10, সেই 10-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। 2 এর নামটা পড়লে দেখো 5 দুগুণে 10, তাই না? তাহলে 5 দিয়ে যাওয়ার কথা, কিন্তু 5 দিয়ে যাবে না। কেন বলো তো? কারণ এখানে 2 এর নামটা পড়লে কি হবে? 2 এর নামটা পড়া মানে 20 দিয়ে গুণ করছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে যেহেতু 23 আছে অর্থাৎ 3 বেশি আছে, সেজন্য 5 দিয়ে গুণ করলে না 103-এর বেশি হয়ে যাবে। কত দিয়ে বলো তো? তাহলে 5-এর ঠিক আগের সংখ্যা 4 দিয়ে গুণ করতে হবে।
দেখো 4 দিয়ে যদি আমরা গুণ করি, আমি এটা বোঝাচ্ছি কিভাবে না, কত দিয়ে যাবে সেটা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি, ঠিক আছে। তাহলে 4 দিয়ে গুণ করে দেবো। পাশাপাশি গুণ তোমরা নিশ্চয়ই জানো। দেখো 3 এ 4 কত, 3 এ 4 12, 12 2, হাতে থাকে কত বলো তো, হাতে থাকে 1, তাই তো। এবার দেখো 4 দুগুণে 8, 8 আর 1 9, ঠিক আছে, 92 হচ্ছে। বিয়োগ করে দিই ওপরে থেকে। দেখো 2 এর কয় দাও 3, 1 দাও 3, 9 এর কয় দাও, এই শূন্যকে 10 ধরতে হবে, যেহেতু শূন্য ছোট 2 এর থেকে 9 এর থেকে, তাহলে 9 এর কয় দাও 10, 1 দাও 10, হাতে থাকে যেহেতু 10 ধরেছি তাহলে হাতে 1 থাকছে, 1 1 মিলে গেল, তাহলে 11 পেলাম। এইবার এই 5টা কি হবে, নিচে নামবে, ঠিক আছে। এইবারে দেখো আমরা ঠিক নামতা পড়বো, যখন 4 দিয়ে করেছিলাম 92, 5 যদি করি তাহলে কত হবে। দেখো আমরা যদি 2 এর নামতা পড়ি আর এখানে 11 সঙ্গে মেলানোর চেষ্টা করি, কত হবে বলতো। দেখো 5 দুগুণে 10, 11 থেকে ছোট আছে, 6 দুগুণে 12, 12 তো 11 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে কিন্তু যাবে, ঠিক আছে। 5 দিয়ে যদি গুণ করে দিই, দেখো 3 5 এ 15, 15 5, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 কত, 10 আর 1 11, দেখো মিলে গেছে, উপরে 115 নিচে 115, বিয়োগ করে দিলে কত হবে বলতো, উপরে আর নিচে যেহেতু একই হয়ে গেছে তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো এই জায়গাটায় 1035 কে 23 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 45, তাই না। এই জায়গাটা লিখে দিই, অপর সংখ্যা তাহলে 45 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপর সংখ্যা উত্তরটাই কিন্তু আমরা এখানে সরাসরি পেয়ে গেলাম, ভাগটায় অবশ্যই অঙ্কের সঙ্গেই রাখবে। তো 1 নম্বর আমাদের কমপ্লিট। এইবারে আমরা করব 2 নম্বর দাগের অঙ্কটা। তো ভালো করে দেখে নাও 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। দেখো ভালো করে খেয়াল করো, একটা টিকিট কাটার লাইন, টিকিট কাটার বা টিকিট কেনার লাইন, তাই না। টিকিট কেনার লাইনে আমি যদি এরকম একটু বোঝানোর চেষ্টা করি, ডান দিকে খেয়াল করো, ধরো একটা লাইন, একটা লাইন, একটা লাইন, প্রত্যেকটা 3টে লাইন, এখানে 3টে লাইন বলেছে, 3টে লাইনে প্রত্যেকটা লাইনে বা সারিতে কতজন করে আছে, দেখো 4830 জন এই লাইনে, 4830 জন আরেকটা লাইনে, 4830 জন আরেকটা লাইনে, তাহলে কতজন মোট দাঁড়িয়ে আছে লাইনে, 3টে লাইনে বলতো। এই 3টে যদি 4800, 4830, 4830 কে যদি আমরা যোগ করে দিই তাও হবে, কিন্তু যোগ না করে যদি 4830 কে, যেহেতু 3টে সারি বা 3টে লাইন, আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলেও কিন্তু আমরা মোট লোক সংখ্যা পেয়ে যাব। কেন, কারণ যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ, বুঝতে পেরেছো। অনেক বড় যোগকে খুব ছোট করার জন্যই কিন্তু আমরা গুণ করে থাকি, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ আমরা গুণ। তাহলে এই 3টেকে যোগ না করে আমরা যে কোনো একটা লাইনে যতগুলি সংখ্যক লোক রয়েছে তাকে, যেহেতু 3টি সারি, 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব, তাই না। তাহলে এখানে দেখো ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য সারির সংখ্যা 3টি সারি আর প্রতি সারিতে লোক সংখ্যা হচ্ছে 4830 জন। তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখব। দেখো দেখো লিখবো সারির সংখ্যা 3, তাই না। তাহলে আমরা লিখবো মোট, এইভাবে লিখে লিখে অঙ্কগুলো করবে তাহলে ভালো হবে। মোট সারির সংখ্যা, মোট সারির সংখ্যা কত বলো, মোট সারির সংখ্যা হচ্ছে 3, তাই না, সমান 3টি। আর প্রত্যেক সারিতে কতজন করে দাঁড়িয়ে আছে, 4830 জন। তাহলে প্রতি সারিতে লোক সংখ্যা, প্রতি সারিতে লোক সংখ্যা কত বলো, 4830 জন। অতএব মোট লোক সংখ্যা সমান, দেখো প্রত্যেক সারিতে লোক সংখ্যা 4830 আর সারির সংখ্যা 3, তাহলে গুণ করে দেব, তাহলে আমরা মোট লোক সংখ্যা পেয়ে যাব। তো গুণটা
তোমরা মুখে মুখেও করতে পারো, আবার যদি অসুবিধা থাকে তোমরা অঙ্কের মধ্যে ওপর নিচ করেও করতে পারো, একই বিষয়। দেখো মুখে মুখে করলে কিভাবে হবে, 3 শূন্যয় 0, 3 3-এ 9, নামতা পড়লে 3-এর নামতা, 3 3-এ কত 9, 3 8-টা কত, 3 8-টা 24, 24-এর 4 থাকলো, হাতে থাকবে কত বলো 2, তাহলে 3 4 12 আর 2 কত 13 14। তাহলে এইটা এতজন কি পেলাম, মোট লোক সংখ্যা হচ্ছে 14,490 জন। ঠিক আছে, এইবারে প্রতিটি সারিতে এতজন লোক দাঁড়িয়েছিল বলে আমরা মোট 3টে সারিতে লোক সংখ্যা পেলাম 14,490 জন। এবারে বলছে সেখান থেকে 2,539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে এতজন লোক সংখ্যা, সেখান থেকে আবার এতজন চলে গেল, তাহলে এই যারা চলে গেছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাই তো। তাহলে দেখো আমরা যদি ওপর নিচ করে বাদ দিই, তাহলে 14,490 জন, আর বিয়োগ করব কত বলো 2,539 জন। বিয়োগ যদি করি তাহলে 9-এর কয় দাও 0, যেহেতু 9-এর থেকে ছোট সেই জন্য 9 0-কে 10 ধরে নেব। তাহলে 9-এর কয় দাও 10, 1 দাও 10, তাই তো। হাতে থাকে কত, যেহেতু 10 ধরেছি সেই জন্য হাতে থাকছে 1। সেই 1টা কার সঙ্গে যোগ হবে বলো, এই 3-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 1-এ কত 4, 4-এর কয় দাও 9, 4 5 6 7 8 9, 5 ঘর গেল, তাহলে 5 দাও 9। এইবারে দেখো 5-এর কয় দাও 4, তো ছোট, তাহলে 4-এর সঙ্গে আরো 10 যোগ করে ধরতে হবে, অর্থাৎ 4-কে 14 ধরতে হবে। তাহলে 5-এর কয় দাও 14, 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো 9 দাগ পর্যন্ত গেছে, তাহলে 9 দাও 14। হাতে থাকছে যেহেতু 4-কে 14 ধরেছি সেই জন্য হাতে 1 থাকবে, সেই 1টাই 2-এর সঙ্গে যোগ হবে। 2 আর 1-এ কত হচ্ছে 3, 3-এর কয় দাও 4, 1 দাও 4। ঠিক আছে, আর এই 1 করতে 1, তাহলে 11,951 কিন্তু আমরা পেলাম এই মোট লোক সংখ্যা থেকে এতজন বিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে যদি জন লিখি, এখানটায়ও জন লিখে উত্তরও আমরা জনে পাবো। তাহলে আমরা এবারে উত্তরটা লিখবো, কি লিখবো, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে উত্তরটা এভাবে লিখবো, অতএব এখন 11,951 জন লাইনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা করব 3 নম্বর দাগের অঙ্কটা। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল 2,420 এবং তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কি কি। তো দেখো এই অঙ্কটা কিন্তু এক্স ধরে করা যায়, যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, এক্স ধরে না করে অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো দুটি সংখ্যার যোগফল যেটা আছে সেটা আগে আমরা লিখি। কি বলছে, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে বলো, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 2,420। আর দুটি সংখ্যার বিয়োগফল একই রকম ভাবে লিখছি, দুটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফল কত বলে দিয়েছে দেখো 1,224। তাহলে দুটি সংখ্যা বলেছে, সংখ্যা দুটি কি, তাহলে একটি সংখ্যা আমরা কিভাবে পাবো জানো, অতএব দেখো লিখি আগে পরে বোঝাচ্ছি। অতএব একটি সংখ্যা, একটি সংখ্যা আমরা কিভাবে পাবো, এই যে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে আর দুটি সংখ্যার বিয়োগফল যদি বলে দেয়, যে যোগফল এবং বিয়োগফলকে যদি যোগ করে দিই, দেখো 2,420 যোগ 1,224, এই যোগফল এবং বিয়োগফলকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু একটি সংখ্যা পেয়ে যাব। আর একটি সংখ্যা যদি পেয়ে যাই, অপর সংখ্যাটাও খুব সহজে পেয়ে যাব। এবারে যদি তোমাদের মনে প্রশ্ন আসে কিভাবে এটা হচ্ছে, কেন করছি আমরা, দেখো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো দুটি সংখ্যা, ধরো 3 একটা সংখ্যা আর একটা 2 একটা সংখ্যা, তাহলে দুটি সংখ্যা দুজনের যোগ করলে কত পাবো বলো, 5 পাবো।
তাই না? আবার যোগ করে 5 পাচ্ছি, আর বিয়োগ করে কত পাবো? দেখো 3 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছি 1, তাই না? তাহলে দুটি সংখ্যার যোগফল 5, এই অঙ্ক অনুযায়ী মূল অঙ্ক সঙ্গে মেলাও। দুটি সংখ্যার যোগফল কত? 5। এখানে যেমন বলে দিয়েছে 2420, এখানে বলছি 5। আবার দুটি সংখ্যার বিয়োগফল কত পেয়েছি? 1। এবারে জিজ্ঞেস করছে এখানে যেমন সংখ্যা দুটি কি কি। দেখো আমরা যোগফল পেয়েছি 5 আর বিয়োগফল পেয়েছি 1। তাহলে যোগফল এবং বিয়োগফলকে যদি আমরা যোগ করি, যেমন এখানে আমি একটি সংখ্যা সমান যোগফল আর বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, ঠিক তেমনি এখানে যোগফল আর বিয়োগফল যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে বলো তো? দেখো 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করছি, কাটাকুটি করো, যেহেতু ভাগের সম্পর্ক 3 দুগুণে 6, তাই তো? দেখো 3 পাচ্ছি। এই যে 3, দেখো এখানে একটি সংখ্যা 3 ছিল না, তাহলে একটি সংখ্যা 3 পেয়ে গেছি। আর একটি সংখ্যা 3 পাওয়া মানে যে কোনো একটা সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করে দাও, তাহলে যোগফল থেকে বিয়োগ করে দিই। দেখো 5 থেকে যদি 3 বিয়োগ করে দিই, তাহলে পাচ্ছি কত? 2। তাহলে অপর সংখ্যাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো। এবারে এক্স ধরে অঙ্কটাও আমি তোমাদের বোঝাচ্ছি, আগে এই বিষয়টা বুঝে নাও। কেন কিভাবে হচ্ছে সেটা আমি ডান দিকে বুঝিয়েছি। তাহলে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটি সংখ্যা পাচ্ছি, সেটা দেখতে পেলাম। এখানে যোগ করি, দেখো পাশাপাশি এখানেও 4টি, এই সংখ্যাটার মধ্যে 4টি অঙ্ক আছে, 1 2 3 4, 1 2 3 4 প্রত্যেকটায়, তাই না? তাহলে শেষ অঙ্কের সঙ্গে শেষ অঙ্ক যোগ করব। দেখো 4 আর 0 যোগ করলে 4, পাশাপাশি যোগ নিশ্চয়ই তোমরা শিখেছো। দেখো 2 আর 2 এ কত? 2 আর 2 এ 4, আবার দেখো এই 2 আর এই 4, 4 আর 2 এ কত? 6, আর 2 আর 1 এ কত? এই 2 আর 1 এ হচ্ছে 3। একে 2 দিয়ে ভাগ করে দাও। দেখো 2 দিয়ে যদি ভাগ করে দিই, 3644। তাহলে দেখো প্রথমে 2 1 কে 2 বিয়োগ করো, 2 এর কথা দাও 3, 1 দাও 3। একটা সংখ্যা যদি নামাই 16 হচ্ছে, তাই তো? এখন 2 8 দুগুণে কত হচ্ছে? 8 দুগুণে 16, বিয়োগ করলে মিলে গেল 0। এবার এখান থেকে একটা সংখ্যা নামবে, অর্থাৎ 4। 4-এর বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, আমি কেটে দিলাম, রাখতেও পারো, কোনো অসুবিধে নেই। এবারে দেখো, তাহলে 2 এর নামটা পড়ো, 2 দুগুণে 4, তাই না? তাহলে 2 দুগুণে 4, বিয়োগ করলে 4-এর সাথে মিলে গেলে 0। এই 4টা নেমে আর একটা 4 নিচে নামলো, তাই তো? এই 4টাই নিচে নেমে গেল। তাহলে 2 দুগুণে কত হচ্ছে? 2 দুগুণে হয়ে গেল 4। ঠিক আছে? তোমরা কিন্তু কাটাকুটি করতে পারো, কাটাকুটি করলে এত বড় ভাগটা করতে হয় না। আমি যেমন এখানে কাটাকুটি করেছি, ভাগের সম্পর্ক থাকলে কাটাকুটি করা যায়। তাহলে দেখো অপর সংখ্যা কত পেলাম? একটি সংখ্যা পেলাম, এইটা। তাহলে একটি সংখ্যা যদি এটা হয়, দেখো এটা সমান আমরা কত পেয়েছি? একটি সংখ্যা 1822 পেয়েছি। তাহলে অপর সংখ্যা কত? অতএব অপর সংখ্যা কি করে পাবো? দেখো দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছিল না এইটা 2420। তাহলে যোগফলের মধ্যে যোগফল থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে অপর সংখ্যা পেয়ে যাব। দেখো যোগফল, এই যে দুটো সংখ্যা যোগ করে আমরা 5 পেয়েছিলাম, একটি সংখ্যা 3 পেয়েছি, তাহলে যোগফল থেকে অর্থাৎ 5 থেকে যদি 3 বিয়োগ করে দিই, তাহলে অপর সংখ্যা পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে যোগফল কত? 2420। তার থেকে বিয়োগ করব একটি সংখ্যা 1822। পাশাপাশি তোমরা বিয়োগ যদি না করতে পারো, তাহলে কিন্তু পাশে রাফে বিয়োগটা করে নেবে। পাশাপাশি বিয়োগ তোমরা নিশ্চয়ই এতদিনে শিখে ফেলেছো, তাই না? তো দেখো 2 এর কয় দাও? 0কে কি ধরবো? 10 ধরবো, তাই না? আচ্ছা ধরো আমি ওপর নিচে করে দিচ্ছি। তো 2 এর কয় দাও? 10, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 8 দাও 10, হাতে থাকে 1, 2 আর 3। 3 এর কয় দাও? 2 যেহেতু ছোট, 3 এর কয় দাও? আমরা 2 কে 12 ধরবো। তাহলে 3 এর কয় দাও? 12, 4 5 6 7 8 9 10 11 12, 9 দাগ। তাহলে 9 দাও 12, হাতে থাকছে কত বলো? 1। যেহেতু 2 কে 12 ধরেছি, হাতে থাকছে 1। তাহলে 8 আর 1 কত হচ্ছে? 9। 9 এর কয় দাও? 9 এর থেকে 4 কত ছোট তো, তাহলে 4 কে 14 ধরবো, 10 করে বাড়িয়ে ধরতে হবে। তাহলে 9 এর কয় দাও? 14, 10 11 12 13 14, 5। তাহলে 5 দাও 14, হাতে থাকছে কত? যেহেতু 4 কে 14 ধরেছি, তাহলে হাতে 1। এই 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 2, 1 আর 1 2, আর উপরে 2, 2 2 মিলে গেল। তাহলে কত হচ্ছে বলো তো? আমরা সংখ্যাটা পেলাম 598, তাই না? তাহলে 598 হচ্ছে অপর সংখ্যা।
এখানে জানতে চেয়েছিল কি, যেভাবে জানতে চেয়েছে সেভাবেই আমরা উত্তরটা লিখব। বলছে যে সংখ্যা দুটি কি কি, আমরা তাহলে সংখ্যাটা এইভাবে লিখব উত্তরটি, অতএব সংখ্যা দুটি হলো কি কি হলো, একটা হচ্ছে 1822 ও আরেকটা হচ্ছে 598। ঠিক আছে, এটাকে যদি আমরা এক্স ধরে করি তাহলে কিভাবে করব? দেখো আমি এক্স ধরে এখানে করাচ্ছি, তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ো এক্স ধরে না করাই ভালো, ওই জন্য আমি আগের পদ্ধতিতেই তোমরা করবে। তাও এক্স ধরে বিষয়টা তোমরা একটু দেখে রাখো। 3 নম্বর দাগের অথবা অথবা বা অন্য নিয়ম। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার যোগফল, এত সংখ্যা দুটি কি কি, যেহেতু সংখ্যা দুটি কি কি আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, অতএব দুটি সংখ্যার যোগফল মানে কি, অতএব এক্স প্লাস ওয়াই আমরা লিখতে পারি কত, 2420, কারণ দুটি সংখ্যার যোগফল বলেছে 2420 আর তাদের বিয়োগফল বলেছে কি 1224। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান কত, 1224। ঠিক আছে, তাহলে এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা ধরলে ভালো হতো, সংখ্যা দুটি এক্স হচ্ছে বড় ওয়াই হচ্ছে ছোট, এইভাবে ধরছি। এবারে আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে দেখো তো কি হচ্ছে, এতে যদি যোগ করে দিই তাহলে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে যাচ্ছে। তোমরা কিন্তু ক্লাস 5-এ পড়ো, এটা নাও বুঝতে পারো, তোমাদের জন্য আগের অঙ্কটার যে পদ্ধতি সেটাই শ্রেয়। তাও আমি বিষয়টা দেখাচ্ছি। তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই একই বিষয়, আলাদা চিহ্ন থাকলে কেটে যায়, কেটে দিলাম। এবারে দেখো এখানে এক্স এখানে এক্স, দুটো এক্স, তাহলে 2x লিখলাম, যোগ করে দিচ্ছি তো, তাহলে এখানেও যোগ করে দেবো। দুটো যদি যোগ করে দিই কত হচ্ছে দেখো, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 2 4, 4 আর 2 6, 2 আর 1 3। এবারে এক্স এর মান আমাদের যেহেতু একটা সংখ্যা এক্স, এক্স এর মান বের করতে হবে। অতএব এক্স সমান আমরা কত পাচ্ছি, এই 2টা না যদি সমান চিহ্নের এদিক থেকে ওদিকে স্থান পরিবর্তন করছে, এক্স এর সঙ্গে 2 কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে নিচে চলে যাবে। তাহলে 3644 আর নিচে চলে আসবে কত, 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা। আর অপর সংখ্যা আমরা কিভাবে পাবো, যদি আমরা কাটাকুটি করি কত হবে, দেখো আমাদের আগের অঙ্কেই আমরা কি পেয়েছিলাম, দেখো 3644-কে 2 দিয়ে ভাগ করেছিলাম না, আমরা পেয়েছিলাম সেই নিয়মে। দেখো দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, 3644 এসেছিল, 2 দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম 1822। দেখো একই চলে এসেছে, 3644-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1800, বলো কত, 1822। আমি এখানে পাচ্ছি, সরাসরি লিখে দিচ্ছি, যেহেতু আগে অঙ্কটা করেছি সেই জন্য আলাদা করে আর করছি না, জাস্ট আমি তোমাদের নিয়মটা দেখাচ্ছি। 1822, তাহলে একটি সংখ্যা 1822 পেলাম। অতএব অপর সংখ্যা কত, অতএব ওয়াই সমান, দেখো এক্স প্লাস ওয়াই সমান 2400, তাহলে ওয়াই সমান আমরা কত পাবো, তাহলে এক্স এর মানটা এর থেকে বিয়োগ করে দেবো। দেখো এক্স এর মানটা 2420, তার থেকে এক্স এর মান কত পেয়েছি, 1822, যদি বিয়োগ করে দিই কত পেয়েছিলাম বলো তো, দেখো যোগফল থেকে বিয়োগফল আমরা বিয়োগ করে আমরা কত পেয়েছিলাম, একটি যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে আমরা পেয়েছিলাম 598, তাই না? দেখো আমরা এটা পাচ্ছি 598। বুঝতে পেরেছো? দুটি সংখ্যা আমরা এক্স আর ওয়াই ধরেছিলাম, তাহলে আমরা লিখে দেবো এরকম, নির্ণয় দুটি সংখ্যা সমান, একটা এই 1822 আর একটা হচ্ছে 598। যাই হোক, এক্স ধরে কিন্তু এইভাবে অঙ্ক করা যায়। তোমরা ক্লাসে 5-এ পড়ো, তোমরা কিন্তু এক্স ধরে না করে যে আগের যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতিতেই অঙ্কটা করবে। কেন এই পদ্ধতি সেটাও কিন্তু আমি এখানে ছোট অঙ্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো এইবারে আমরা করব কত বলো তো, এইবারে আমরা করব 4 নম্বর দাগের অঙ্কটা। তো 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে আগে ভালো করে খেয়াল করো। বলছে একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। বুঝতে পেরেছো, একটা চাকরির পরীক্ষা, সেখানে কতজন গেছে, 50,125 জন। একটি ঘরে 25 জন করে বসতে দেয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসলো। দেখো বিষয়টা যদি একটু এঁকে বোঝানোর চেষ্টা করি তাহলে দেখো তো বুঝতে পারছো কিনা। দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করছি।
ধরো মোট লোক সংখ্যা এসছে কত, 50,125 জন। তাহলে এখানে দেখো 50,125 জন লোক এসেছে। এবার তাদেরকে কি করা হয়েছে, এরকম একটা বিল্ডিং এ অনেকগুলো ঘর আছে, এরকম অনেকগুলো ঘর আছে, ঠিক আছে। এবারে প্রত্যেক ঘরে কতজন করে বসেছে বলো, প্রত্যেক ঘরে দেখতে পাচ্ছ যে 50,125 জন এসছে, প্রত্যেক ঘরে 25 জন করে বসেছে, দেখতে পাচ্ছ 25 জন করে। তাহলে প্রত্যেক ঘরে ধরো এখানে 25, এখানে 25, এখানে 25, এরকম প্রত্যেক ঘরে 25 জন করে বসেছে। তাহলে জানতে চেয়েছে মোট কতগুলি ঘরে বসায়। তাহলে প্রত্যেক ঘরে যদি 25 জন করে বসে আর টোটাল লোক সংখ্যা যদি এত হয়, তাহলে এই যে 25 দিয়ে যদি এই 50,125-কে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক ঘরে তো এরকম করে ভাগ করা হয়েছে, প্রত্যেক ঘরে ভাগ করা হয়েছে 25, 25, 25, 25, 25 এইভাবে। তাহলে এক একটা ঘরে যেহেতু 25 জন করে লোক বসেছে, মোট লোক সংখ্যাকে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু কটা ঘর আমাদের প্রয়োজন বা লেগেছিল কটা ঘর, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাই তো, বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা কিভাবে অঙ্কটা লিখবো দেখো। তাহলে এখানে যে তথ্যগুলো আছে সেইভাবে লিখে ফেলি। কি বলছে, মোট পরীক্ষার জন্য মোট প্রার্থী সংখ্যা, তাহলে এইভাবে লিখি, মোট প্রার্থী, ঠিক আছে, মোট প্রার্থী সমান কতজন, 50,125 জন, ঠিক আছে। মোট প্রার্থী 50,125 জন। মোট ঘরের সংখ্যা কত, 25, প্রতি ঘরে বসেছে 25 জন, প্রতি ঘরে লোক বসে, প্রতি ঘরে লোক বসে কতজন করে, 25 জন করে, 25 জন, ঠিক আছে। এবারে জানতে চেয়েছে মোট ঘরের মোট কতগুলি ঘরে সবাই বসলো। তাহলে দেখতে পাচ্ছ ভাগ করলে পেয়ে যাব। অতএব মোট ঘর লাগবে, তাহলে মোট লোক সংখ্যা কত, 50,125, তাকে আমরা ভাগ যদি 25 দিয়ে করি তাহলে সেটা পেয়ে যাব। তো ভাগটা কিন্তু অঙ্কেরই অংশ, ভাগটা আমরা এখানেই অঙ্কের মধ্যেই করব। তাহলে 25 দিয়ে ভাগ করব কাকে, 50,125-কে, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করো, ভাগ তোমরা নিশ্চয়ই জানো। এখানে 25 হচ্ছে দুটো অঙ্ক, আর এখানে 50 দুটো অঙ্ক ধরো, তাহলে 25 দুগুণে 50, তাই না, 25 দুগুণে 50, বিয়োগ করে দাও। তো 0 0 0, 5 5 মিলে গেল 0, তাহলে এখানে তো 0 চলে এলো। তাহলে একটা ঘর নামবে, একটা ঘর 1 নামালাম। দেখো এবারে এই কোনো সংখ্যার আগে 0 দেওয়ার কোনো দরকার নেই, কেটেও দিতে পারো, রাখতেও পারো, কোনো অসুবিধে নেই। এবারে দেখো যে এক সংখ্যা নামালাম, এবারে ভাগ করো, দেখো তো এই 25 তো 1-এর থেকে বড়, ভাগ যাবে না তো। তাহলে যেহেতু যাবে না, একটা করেই আমাদের সংখ্যা নামানোর কথা, 1 নামিয়েছি, যাচ্ছে না, তার মানে আরেকটা সংখ্যা নামাতে হবে। তার একটা সংখ্যা যেই নামাতে হবে, আমরা কিন্তু একটা শূন্য তার জন্য এখানে নিতে হবে। একটা শূন্য নিলাম, আর একটা সংখ্যা কি আছে, 2, 2 নামিয়ে দিলাম। কিন্তু এই যে দেখো এখন কত হয়েছে, 12 হয়েছে। এই 12 সংখ্যাটা 25-এর থেকে ছোট তো, তাও তো ভাগ করতে পারছি না। তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে। আরেকটা সংখ্যা কত আছে, 5। তাহলে আরেকটা সংখ্যা নামাতে গেলে আরেকটা শূন্য আমাদের নিয়ে নিতে হবে এখানে। আরেকটা শূন্য নিয়ে এখানে আমরা 5 সংখ্যাটা নামিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমরা দেখো 125 25-এর থেকে বড় হয়ে গেছে, এইবারে আমরা ভাগ করতে পারবো। তাহলে 25-এর সঙ্গে না 5 দিয়ে গুণ করলে 125 হয়, 5 25-এ 125, ঠিক আছে। বিয়োগ করে দাও, উপরে আর নিচে যেহেতু একই হয়ে গেছে, তাহলে ভাগফল এই ভাগশেষ হয়ে গেল 0। তাহলে কতজন পেলাম বলো তো ভাগে, 2005। তাহলে মোট ঘর লাগবে 2005টি, ঠিক আছে। উত্তর যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু আমরা উত্তরটা লিখে দেব। বলছে মোট কতগুলি ঘরে সবাই বসলো, তাহলে অতএব লিখব মোট 2005টি ঘরে সবাই বসলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা করব 5 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে দেখো তো,
বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ভালো করে বোঝো, বর্তমানে বাবা আর ছেলে তাদের বয়সের সমষ্টি কত? 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, বাবার বয়স আর ছেলের বয়স যাই হোক, 15 বছর পরে বাবারও 15 বছর বয়স বাড়বে, ছেলেরও 15 বছর বয়স বাড়বে, তাই তো? তাহলে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা এইভাবে লেখা শুরু করতে পারি। দেখো, বুঝতে পারছো কিনা? বাবা ও ছেলের, আমরা লিখে লিখে এইভাবে অঙ্কগুলো করব। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি লিখি। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি, সমষ্টি আর যোগফল কিন্তু একই। ঠিক আছে, সমষ্টি কত বলো? বলেছে 60 বছর। ঠিক আছে, এবারে 15 বছর পরে বাবার বয়সও 15 বছর বাড়বে, ছেলের বয়সও 15 বছর বাড়বে, তাই তো? তাহলে বাবার বয়স 15 আর ছেলের বয়স 15, মোট কত বছর বাড়বে? দুজনের বয়স 30 বছর। তাহলে এইভাবে লিখছি, 15 বছর পর বাবা ও ছেলের মোট বয়স বাড়বে। মোট বয়স বাড়বে। দেখো, বাবার বয়স 15 বাড়বে, ছেলের বয়সও 15 বাড়বে। তাহলে 15, বাবার জন্য 15 বছর বাড়ালাম, ছেলের জন্য 15 বছর বাড়ালাম। তাহলে 15 যোগ 15 ব্র্যাকেট দিয়ে বাইরে লিখলাম, ব্র্যাকেটের বাইরে বছর। ঠিক আছে, 15 আর 15 যোগ করলে কত হয় বলো? 30, তাই না? তাহলে 30 বছর। তাহলে 15 বছর পর বাবা ও ছেলের মোট বয়স বাড়বে কত? 30 বছর। তাদের এখন বয়স কত? বর্তমানে বয়স 60 বছর। আর দুজনের বেড়ে যাবে 15 বছর পরে 30 বছর। তাহলে 15 বছর পরে জানতে চেয়েছে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে আমি এইভাবে লিখবো, অতএব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে সমান। দেখো, এখন মানে বর্তমানে বয়স তাদের 60 বছর, আর 15 বছর পরে দুজনের বয়স মোট বাড়বে 30 বছর। বাবার 15, ছেলের 15, মোট 30। তাহলে 30 যোগ করে দিই, 60 এখন আর 30 বছর বাড়বে দুজনের। তাহলে 60 যোগ 30 ব্র্যাকেটের বাইরে লিখলাম বছর। এইভাবে লিখে লিখে অঙ্ক করলে না নিজেও বোঝা যায় এবং অঙ্কটাও খুব সুন্দর হয়। ঠিক আছে, তাহলে 60 আর 30 যোগ করলে কত হচ্ছে দেখো তো? 0 0 0, 6 আর 3 কত? 9। তাহলে 90 বছর। বুঝতে পেরেছো? তাহলে 15 বছর পর বাবা ও ছেলের, অর্থাৎ তাদের বয়সের সমষ্টি কত হবে? 90 বছর। এটাই কিন্তু হয়ে গেল উত্তর। এবার দেখো 6 নম্বর দাগের প্রশ্নটা কি বলছে? বলছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। আগের অঙ্কের মতো কি বলছে? 50 বছর। এখন 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? আগের অঙ্ক অর্থাৎ 5 নম্বরে ছিল যে 15 বছর পরে বাবা ও ছেলের বয়সের সমষ্টি কত হবে, আর এটা বলছে 10 বছর আগে। বুঝতে পেরেছো? যদি পরে হতো তাহলে বয়স যোগ হতো, আগে বলে বয়স কি হবে? বিয়োগ হবে। আগে, এখন যা বয়স, যদি আগে যাই তাহলে কি হচ্ছে? বয়স আরো কম ছিল, তাই না? তাহলে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়স যেটা আছে সেটা আমরা আগে লিখি। দেখো, 6 নম্বর দাগের অঙ্কটা এইভাবে আমরা শুরু করতে পারি। শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি কত বলেছে বলো? 50 বছর, তাই না? তাহলে 50 বছর। তাহলে এবারে 10 বছর আগে, ভালো করে ভাবো, 10 বছর আগে শুভ্রার বয়সও 10 বছর কম ছিল, আবার শুভ্রার মায়েরও 10 বছর আগে কি ছিল? 10 বছর কম ছিল বয়স। তাহলে শুভ্রারও 10 বছর কমবে 10 বছর আগে, শুভ্রার মায়েরও 10 বছর কমবে, তাই না? তাহলে এইভাবে লিখতে পারি, অতএব সরাসরি উত্তরে যে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। তাহলে 10 বছর আগে
তাদের বয়সের সমষ্টি, সরাসরি লিখছি, তাদের বয়সের সমষ্টি ছিল সমান, ভালো করে খেয়াল করো, এখন বয়স কত, 50 বছর, তাহলে 50টা আগে লিখলাম, তাহলে 50 লিখে একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি 50 বছর এখন, তাহলে শুভ্রা 10 বছর আগে, দেখো ভালো করে খেয়াল করো, 10 বছর আগে শুভ্রার বয়স কত ছিল, 10 বছর কম ছিল, তাহলে ওই জন্য 50-এর থেকে 10 একবার বিয়োগ করলাম। এবার শুভ্রার বিষয়টা হলো, এবার শুভ্রার মায়ের বয়স কত ছিল 10 বছর আগে, মায়ের বয়সও 10 বছর কম ছিল, তাহলে শুভ্রার জন্য 10 বিয়োগ করলাম, শুভ্রার মায়ের জন্য 10 বিয়োগ করলাম। বুঝতে পেরেছো? দুজনের বয়সের সমষ্টি বর্তমানে 50 বছর, 10 বছর আগে শুভ্রার বয়স 10 বছর কম ছিল, শুভ্রার মায়ের বয়সও 10 বছর কম ছিল, সেই জন্য 50 থেকে মোট 2 বার 10 বিয়োগ করলাম, দুইজনের জন্য 2 বার 10 বিয়োগ করলাম। বুঝতে পেরেছো? আর ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেটের বাইরে বছর কথাটা লিখলাম। তাহলে দেখো 50 থেকে প্রথমে একটা 10 বিয়োগ করে দাও, তাহলে 50 থেকে একটা 10 বিয়োগ করলে দেখো একটা একটা করে করো, তাহলে 40 হলো, 40 থেকে ফের 10 বিয়োগ করো, ব্র্যাকেটের বাইরে বছর কথাটা লিখছি, 40 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 30, তাই না? তাহলে 30 বছর, তাহলে 10 বছর আগে তাদের অর্থাৎ শুভ্রা এবং শুভ্রার মায়ের বয়সের সমষ্টি কত ছিল, 30 বছর। এটাই কিন্তু উত্তর। এবার দেখো 7 নম্বর দাগের অঙ্কটা করব। 7 নম্বর দাগ কি বলছে বলতো, বলছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, ভালো কথা, তারপরে বলছে তিনি 2,500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন, তিনি কত টাকা দান করেছিলেন? দেখো মোট টাকা ছিল 60,000 টাকা, আর স্ত্রীকে দিয়েছেন এবং পুত্রকে দিয়েছেন, তাহলে এই যে দুজনকে দিয়ে দিয়েছে টাকা, দেখো এখানটায় যদি আমি এইভাবে বোঝাই, মোট টাকা ছিল 60,000, ঠিক আছে, সেখান থেকে স্ত্রীকে দিয়ে দিচ্ছে কত, 2,500, এটা বেরিয়ে গেল, আবার পুত্রকে দিচ্ছে কত, 10,500, তাহলে এই দুটো তো বেরিয়ে গেল 60,000 থেকে, তাহলে যেহেতু বেরিয়ে গেছে এই দুটোকে যোগ করে, এই স্ত্রীকে এবং পুত্রকে যেটা দিয়েছে তাকে যোগ করে যদি 60,000 থেকে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে স্ত্রীকে এবং পুত্রকে দেওয়ার পর কত টাকা বাকি আছে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? দেখো কি বলছে, বাকি টাকা তিনি দান করলেন, তাহলে 60,000 থেকে আমরা স্ত্রী আর পুত্রকে যেটা দিয়েছে সে দুটোকে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা 60,000 থেকে বিয়োগ করব, তাহলে সেই টাকাটাই তিনি দান করেছেন, তাই না? তাহলে আমরা লিখি যে স্ত্রী এবং পুত্রকে কত দিয়েছে সেটা আগে লিখি, আমরা লিখি স্ত্রীকে স্ত্রীকে দেন কত টাকা, 2,500 টাকা, তারপরে কি পুত্রকে, তাই না, পুত্রকে দেন কত টাকা, 10,500 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটোকে যোগ যদি করে দিই আমরা, এখানেই যোগ করে দিই যদি এরকম, তাহলে দেখো 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 5 আর 5 10, 10-এর 0 হাতে থাকে 1, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হচ্ছে, 1 আর 2 কত 3, আর এই 1 করতে 1, তাহলে 13,000 টাকা, তাই না? এই 13,000 টাকা কি স্ত্রী আর পুত্রকে দেন, তাহলে আমরা এখানটায় লিখি অতএব স্ত্রী ও পুত্রকে দেন সমান এত টাকা, ঠিক আছে, দুটো যোগ করে দিলাম। এইবারে কি বলছে, বাকি টাকা তিনি দান করলেন, তাহলে এই টাকাটা, এই দেখো 60,000 টাকা থেকে এই দুজনকে যে টাকাটা দিয়ে দিয়েছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বাকি টাকা পেয়ে যাব, সেই বাকি টাকাটাই তো তিনি দান করেছেন, তাই না? অতএব তিনি দান করেছেন, সরাসরি যদি আমরা উত্তরে চলে যাই তাহলে হয়ে যাবে, দেখো 60,000 ছিল তার মোট টাকা, তার থেকে বিয়োগ করব 13,000 টাকা, ব্র্যাকেট দিয়ে আমরা টাকাটাকে বাইরে লিখব, পাশাপাশি বিয়োগ যদি না করতে পারো তাহলে ওপর নিচে করে নেবে। দেখো এখানে যদি ওপর নিচে করো, আমি এখানটায় অঙ্কের মধ্যেই করতে পারো, 60,000 এখানে কি
60,000 আর হচ্ছে 13,000, তাই তো? এরকম অঙ্কের মধ্যে এটা রাফে করার কোনো কিন্তু প্রয়োজন নেই। যদি পাশাপাশি বিয়োগ করতে পারো ভালো, দেখো শূন্যর কয় দাও শূন্য, শূন্য, শূন্যের কয় দাও শূন্য, শূন্য, এইভাবে করবো, ঠিক আছে? দেখো শূন্যের কয় দাও শূন্য, শূন্য, তিনের কয় দাও শূন্য, যেহেতু ছোট তাহলে 10 ধরতে হবে, তিনের কয় দাও 10, তাহলে 7 দাও 10, তাই তো? হাতে থাকে 1, যেহেতু 10 ধরেছি শূন্যকে তাই জন্য হাতে 1 থাকবে, তাহলে 1 আর 1 কত 2, 2 এর কয় দাও 6, 4 দাও 6, 47,000। এত টাকা আমরা পাশাপাশি করেছি, ওপর নিচে তোমরা দেখে নাও। শূন্যর কয় দাও শূন্য, 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 শূন্য মিলে গেল শূন্য, শূন্য, শূন্য মিলে গেল শূন্য। এখানে দেখো আমাদের এখানে 6 লাখ ধরা হয়ে গেছে, এইটা হবে 6, এখানে 6 হবে। তিনের কয় দাও 10, শূন্যকে 10 ধরছি, তাহলে 7 দাও 10, হাতে থাকে 1, যেহেতু 10 ধরেছি ওই জন্য 1 থাকছে হাতে, 1 আর 1 2, 2 এর কয় দাও 6, 4 দাও 6, তাই তো? তাহলে 47,000। দেখতে পাচ্ছ ওপর নিচে যদি যদি পাশাপাশি অসুবিধা থাকে ওপর নিচে করে নেবে পাশে, ঠিক আছে? তাহলে তিনি দান করেছেন কত? 47,000 টাকা। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এরপরে আমরা কত করব বলতো? 8 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? বলছে 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো। কোনো সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তাহলেই শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। মানে মৌলিক সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা, ধরো 3, 3কে আমরা ভাগ করতে পারি কি দিয়ে? 1 দিয়ে ভাগ করা যাবে, 3কে 1 দিয়ে ভাগ করা যাবে, 3 1 কে 3, আর সেই সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে, 1 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, তাই না? 3 1 কে 3, মানে 3 দিয়েও যদি দেখো 3কে 3 দিয়েও কিন্তু ভাগ করা যাবে, 3 1 কে 3, বুঝতে পেরেছো? কিন্তু অন্য আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে কোনো সংখ্যাকে যদি 1 এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে 1 থেকে 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল যদি আমরা এখানটায় লিখি, দেখো আমরা এইভাবে লিখছি 1 2 3 4 5 6 7 8 9 এই 10, তাই না? তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো? 1 কি মৌলিক সংখ্যা? অবশ্যই নয়। 1 কি বলতো? 1 হচ্ছে প্রাথমিক সংখ্যা বা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা কোনো সংখ্যা যখন গুনতে শুরু করি 1 থেকে শুরু করি, 1 2 3 4 5 6 এইভাবে। অর্থাৎ 1 কোনো মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 1 হচ্ছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে 2 থেকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা। এখন তোমাদের মনে হতে পারে 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, কারণ 2 মৌলিক সংখ্যা এ কারণেই 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেই জন্য 2 কিন্তু মৌলিক সংখ্যা। যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে আমি গোল করছি। দেখো 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, ঠিক আছে? এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 9 কে 9 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, আবার 3 দ্বারাও ভাগ করা যায়। সেজন্য 9 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো দাগ দিয়ে এই গোল করেছি, দেখতে পাচ্ছ? তাহলে আমি প্রথমে এইভাবে লিখছি। দেখো এইটা যদি তোমরা না লেখো তাও কোনো অসুবিধে নেই, আমি তোমাদের বোঝানোর জন্য উপরেরটুকু করেছি। অঙ্ক শুরু এখান থেকে করতে পারো, যেটা আমি লিখছি। দেখো 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল মৌলিক সংখ্যাগুলি সমান, আগে লিখে তারপর যোগফল করলেও হবে। 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি সমান 1 বা হলো, মৌলিক সংখ্যাগুলি হলো 2 3 5 ও 7, ঠিক আছে? এইগুলো মৌলিক সংখ্যা। অতএব 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির
যোগ ফল। ঠিক আছে, সরাসরি যদি আমরা এই কথাটা লিখতাম, এই আলাদা করে সংখ্যাগুলি হলো না লিখে সরাসরি যোগফল লিখতাম, তাও ভুল হতো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান কি কি মৌলিক সংখ্যা পেয়েছি বলো? 2 পেয়েছি, 3 পেয়েছি, 5 পেয়েছি আর 7 পেয়েছি। যোগ করে দাও, কত হচ্ছে? 7 আর 5 হচ্ছে 12, 3 যোগ করলে 13, 14, 15 আর 2 17, তাহলে 17 পেলাম। ঠিক আছে, তাহলে 1 থেকে এরকম করে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকেই অঙ্কটা শুরু, এখানে শেষ, এইভাবেও করতে পারো অঙ্কটা। আবার এখান থেকেও অঙ্কটা শুরু করে এখানে শেষ করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা করব 9 নম্বর দাগের অঙ্ক। এবার দেখো 9 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? ঠিক আছে, একটা শ্রেণী, সেখানে কতজন ছেলে মেয়ে আছে? সেখানে 42 জন ছেলে মেয়ে আছে। এই 42 জনের প্রত্যেকের বয়স বা প্রত্যেকের গড় বয়স কত বছর করে? 11 বছর করে। বুঝতে পেরেছো? তাহলে তাদের বলছে তাদের বয়সের সমষ্টি কত। এখন যদি আমরা সমষ্টি মানে যোগ করতে যাই, তাহলে কি করতে হয় বলো তো? প্রত্যেকের বয়স কত করে বলো? প্রত্যেকের বয়স 11 বছর করে। আর এরকম কতজন আছে শ্রেণীতে? 42 জন। তাহলে এই 11টাকে 42 বার যোগ কিন্তু আমাদের করতে হবে। বুঝতে পেরেছো? এই 11 যোগ 11 যোগ 11 এরকম 42 বার যদি 11কে যোগ করি, তাহলে তাদের বয়সের সমষ্টি পাবো। কিন্তু সেটা কি সম্ভব বা সেটা কি করা উচিত? না, আমরা যোগ না করে গুণ করেও করতে পারি। অর্থাৎ আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। বুঝতে পেরেছো? তাহলে আমরা যোগ না করে মোট ছাত্র সংখ্যা বা শিশুর সংখ্যা কত? 42 জন, আর তাদের গড় বয়স কত? 11। তাহলে 42 জনকে 11 বছর দিয়ে গুণ করলেই কিন্তু তাদের বয়সের সমষ্টিটা আমরা পেয়ে যাব। অর্থাৎ যোগ না করে গুণ করলেও হবে। কিভাবে অঙ্কটা লিখবো দেখো, আমরা লিখব শ্রেণীতে বা শ্রেণীর মোট শিশুর সংখ্যা সমান কতজন? 42 জন। ঠিক আছে, আর শ্রেণীর শিশুর মোট গড় বয়স, তাদের না লিখে শিশুর গড় বয়স, শিশুর গড় বয়স সমান কত? 11 বছর। ঠিক আছে, অতএব তাদের বয়সের সমষ্টি, সমান 42 জন, প্রত্যেকের গড় বয়স 11 করে, 11 দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, এত বছর। এই গুণটা তোমরা পাশাপাশি করতে পারলে ভালো, না করতে পারলে অঙ্কের মধ্যেই গুণটা করে নেবে। দেখো পাশেই অঙ্কের মধ্যেই এরকম গুণটা দেখিয়ে দেবে। দেখো 2 1 2, 4 1 4। পরের লাইনে আসছি, তার জন্য ডান দিকে নিচে একটা শূন্য বসিয়ে নেব। শূন্য বসানোর পর আবার গুণ করতে শুরু করব। দেখো 2 1 2, 4 1 4। এবারে নিচের দুটোকে যোগ করে দেবো। তাহলে 0 আর 2 যোগ করলে 2, 4 আর 2 যোগ করলে 6, আর 4 করতে 4। তাহলে কত পাচ্ছি? 462। তাহলে 462 বছর এখানে লিখে দেবো। ঠিক আছে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 462 বছর। এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। এবার দেখো 10 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। তো 10 নম্বর দাগ আমরা দিলাম। কি বলছে ভালো করে দেখো। বলছে একটি সৈন্য দলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। এক জায়গায় প্রশিক্ষণ নিতে, ওদের তো প্রশিক্ষণ নিতে হয় তোমরা জানো, প্রশিক্ষণে পাঠানো হয়েছে। তারপরে বলছে কি দেখো, 1270 জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। তাহলে 2500 জনকে পাঠানো হয়েছে, আবার 1270 জনকে আর এক জায়গায় পাঠানো হয়েছে। আর কি বলছে? বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। তাহলে 8000 জনকে পরে পাঠানো হবে। তাহলে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? দেখো সৈন্য সংখ্যা 2580 জনকে এক জায়গায় পাঠানো হয়েছে, আবার 1270 জনকে আরেক জায়গায় পাঠানো হয়েছে। আবার বলা হচ্ছে বাকি 8000 জন, মানে এখনো 8000 জন বাকি আছে, তাদেরকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে।
ঠিক আছে, তাহলে ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে সৈন্য সংখ্যা মানে এই যে দুই দল সৈন্যদলকে পাঠানো হয়েছে প্রশিক্ষণে এবং যে দলকে পাঠানো হবে, এই তিনটে দলকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো পেয়ে যাবো অ্যান্সারটা, তাই না? তাহলে আমরা দেখো সরাসরি যোগ করে দেবো। কি প্রথমে কত বলো? 2580, তারপরে 1200 কত 70, তারপরে হচ্ছে 8000। ঠিক আছে, এই তিনটেকে আমরা যোগ করে দিই সরাসরি। দেখো 0 0 0 যোগ করলে 0, 0 7 আর 8 যোগ করলে কত হচ্ছে? 8 আর 7 কত? 9 10 11 12 13 14 15, তাই না? তাহলে 15-র 5 হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 5 আর 3-এ কত? 5 আর 3-এ 8, আর এখানে 8 আর 1-এ 9 আর 2-এ 11। ঠিক আছে, তাহলে 11,850 পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে মোট কিন্তু সৈন্যদলের সৈন্য সংখ্যা। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখে দেব, দেখো অতএব ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত? লিখবো ওই সৈন্যদলে মোট সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত? 11,850 জন। ঠিক আছে, 11,850 জন, এটাই হচ্ছে উত্তর। এভাবে উত্তরটা আমাদের লিখে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত 76 নম্বর পেজের সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমি করিয়ে দিলাম। তো এর পরবর্তীতে যে ভিডিওগুলো আমি করব সেগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।